গতকাল একটা ট্রেন দুর্ঘটনা হয়েছে গাজীপুরে এবং একটি তেলবাহী ওয়াগন আর একটি যাত্রীবাহী ট্রেনের মুখোমুখি সংঘর্ষ হয়েছে এবং সবশেষ যে খবরটি জানা গেছে যে তিনজন দায়িত্বরত অবস্থায় যারা ছিলেন সেই সময় রেলওয়ের তিনজন কর্মকর্তাকে বরখাস্ত করা হয়েছে এবং যেটি জানা গেছে যে ভুল সিগন্যাল দেওয়ার কারণে এই দুর্ঘটনাটি ঘটেছে। শেষ খবর পাওয়া পর্যন্ত যে খবরটি আছে, দুটি ট্রেন এবং যাত্রী না থাকার কারণে শুধুমাত্র চালক এবং তার সহকারীরা আহত হয়েছেন। এই দুর্ঘটনায় যদি যাত্রী থাকতো, ট্রেনের যে অবস্থা হয়েছে তাতে হতাহতের সংখ্যাটা মারাত্মক হতো। আমাদের সাথে এই বিষয়টি নিয়ে আলোচনার জন্য পরিবহন বিশেষজ্ঞ অধ্যাপক ডক্টর হাদিউজ্জামান যুক্ত হচ্ছেন। স্বাগত জানাচ্ছি আপনাকে ৭১ সকালে। শুভ সকাল। গতকালও ট্রেন দুর্ঘটনার সময় যখন আপনার সঙ্গে আলাপ হচ্ছিল, আপনি যেটি বলছিলেন যে আমাদের অটোমেটেড সিস্টেম তৈরি না হওয়ার কারণে এবং রেলের মহাপরিচালকও যেটি বলছিলেন যে ম্যানুয়ালি যিনি এই পুরো ব্যবস্থাটি চলছে এবং শেষ পর্যন্ত যেটি দেখা গেল যে একজন মানুষের ভুলের কারণেই, ভুল সিগন্যাল দেওয়ার কারণেই দুর্ঘটনাটি ঘটেছে। প্রথমে এই দুর্ঘটনাটাকেই যদি একটু ব্যাখ্যা করেন যে আসলে এই অবস্থাটা থেকে আমরা কিভাবে বেরোতে পারি, এরপর আমরা অন্যান্য প্রসঙ্গে, ট্রেন দুর্ঘটনা নিয়ে অন্যান্য প্রসঙ্গে আসছি। জি, আপনাকে ধন্যবাদ। দেখেন, আমি গতকালও যেটি বলছিলাম, আসলে একটা লাইনে দুটা ট্রেন চলে আসা এটা অস্বাভাবিক। এটা মূলত আসলে যারা অপারেট করছে, অর্থাৎ পয়েন্টসম্যান যে আছে অথবা লাইনসম্যান, অর্থাৎ যারা সিগন্যালের কাজটা করে, তারা যদি ভুল করে তাহলে এই দুর্ঘটনা হতে পারে। এবং বিশেষ করে আপনি দেখেন যে আপনার যারা আসলে অপারেশনের দায়িত্ব ছিল বা পরিচালনার দায়িত্ব ছিল, তারা কিন্তু সবাই অস্থায়ী কর্মী, অর্থাৎ অনিয়মিত কর্মী। এবং যেহেতু অনিয়মিত অস্থায়ী, আমি বলবো তারা অনেকটাই আনাড়ি, তাদের কিন্তু প্রশিক্ষণও ছিল না। তো এখন আপনি শুরুতে যেটি বলছিলেন যে আপনার তিনজন যে অনিয়মিত কর্মীর কথা আমি বলছি, তাদেরকে সাময়িক বরখাস্ত করা হয়েছে তাদের ভুলের কারণে। এটা একটা ভালো উদ্যোগ আমি বলবো। তবে যারা এই অনিয়মিত এবং অস্থায়ী কর্মীকে নিয়োগ দিয়েছে, এই নিয়োগটা দিয়ে আমি মনে করি তারা মস্ত বড় ভুল করেছে। কারণ রেলের যে দুর্ঘটনাগুলি আমরা দেখি, আপনি দেখবেন যে কোনো তদন্ত শেষে যেটা উঠে আসে যে আসলে অস্থায়ী কর্মী বা আউটসোর্সিং করে যাদেরকে নিয়োগ দেওয়া হয়েছে, তাদের গাফলতি বা অবহেলার কারণে দুর্ঘটনা ঘটেছে। তো প্রশ্নটি হলো, এই যে আমরা বারবার দেখছি রেলে বিভিন্ন ধরনের দুর্ঘটনা এবং এই অনিয়মিত কর্মী যারা আছে, এই অনিয়মিত কর্মী কমানোর জন্য বা দক্ষ জনবল তৈরির জন্য যারা নীতি নির্ধারণ পর্যায়ে যারা আছেন, তারা আসলে কি উদ্যোগ নিয়েছে, এই প্রশ্নটি কিন্তু করতে হবে। কারণ সাময়িক বরখাস্ত করলাম আমি, এটা ভালো জিনিস, কিন্তু আমার তো রেলের যে একটা বিশাল নেটওয়ার্ক আছে, পয়েন্টসম্যান, গ্যাংম্যান বা লাইন্সম্যান থেকে শুরু করে, এমনকি গতকাল আমরা দেখলাম যে রেলের যে আমরা মাস্টার বলি, যারা আসলে রেল মানে দক্ষতা এবং নিরাপদে চলার যে একটা ভূমিকা অনেক বেশি, তিনিও নাকি অস্থায়ীভাবে নিয়োগপ্রাপ্ত। এইভাবে তো আসলে অস্থায়ী, অদক্ষ, আনাড়ি জনবল দিয়ে রেলের মতন একটা বড় জিনিস এটা পরিচালনা করা যায় না। এটা যারা নীতি নির্ধারণের পর্যায়ে আছে তাদেরকে ভাবতে হবে, কারণ দুর্ঘটনা হলে একই জিনিস আমরা দেখছি। তো সেই জায়গায় আমি প্রথমেই বলবো যে আসলে আমাদের স্মার্ট হিউম্যান রিসোর্স দরকার, এবং রেলের কিন্তু জনবলের যে আমরা বলি যে কাঠামো, সেই কাঠামোতে কিন্তু নিয়োগ দেওয়ার সুযোগ আছে। প্রায় ৪৬,০০০ তাদের কর্মী এবং কর্মকর্তা সহ একটা বিশাল জনবলের অনুমোদন নেওয়া আছে। তো আমরা অর্ধেক জনবল দিয়ে যে রেল চলছে, অনেকটা ধুকে ধুকে বা ঘুরিয়ে ঘুরিয়ে চলছে, এই যে একটা সংস্কৃতি, এখান থেকে রেলকে বের হয়ে আসতে হবে। কারণ বিনিয়োগের তো ঘাটতি নাই। গত ১ বছরে ১,০০,০০০ কোটি টাকার বেশি বিনিয়োগ হয়েছে। কিন্তু বিনিয়োগটা হয়েছে আসলে অবকাঠামোর উপরে। এবং আমরা এটাও দেখেছি যে আসলে অনেকগুলি বিলাসী প্রকল্পে বিনিয়োগ করা হয়েছে যেটা কোনো প্রয়োজন ছিল না। এমনও অনেক স্টেশন তৈরি করা হয়েছে সেখানে ট্রেন থামে না। সেখানে আপনি টিকটক করা হয়, সেখানে কাপড় শুকানো হচ্ছে। যে এই যে আপনার এই যে মানে জনগণের অর্থে যে নিদারুণ অপচয় হচ্ছে, এই টাকাটা তো আসলে আমরা জনবল নিয়োগের ক্ষেত্রে আমরা বিনিয়োগ করতে পারতাম। তাহলে রেলের যে একটা সংকট, জনবলের যে একটা সংকট, সেই সংকটটা তো তৈরি হতো না। তো এখানে আসলে কৌশলগত ভুল আছে, বিনিয়োগের কোনো ঘাটতি নাই। কিন্তু সুকৌশলী হওয়ার যে বিষয়টি, সেটি আমি মনে করি রেলের যে দূরদর্শিতার অভাব, সেই কারণে এই ঘাটতি, এবং এই ঘাটতির কারণে এই দুর্ঘটনাগুলি ঘটছে। এই যে দুর্ঘটনা যখন বাড়ছে, আমরা সম্প্রতি দেখছি যে ট্রেন দুর্ঘটনা বাংলাদেশে বাড়ছে এবং লাইনচ্যুত হয়ে যাওয়া এই ধরনের দুর্ঘটনা ৮৩%। এই লাইনচ্যুত হয়ে যাচ্ছে কেন ট্রেন? এখানে কি কি পরিস্থিতিতে থাকলে সাধারণত বগিগুলো লাইনচ্যুত হয়, সেটি প্রথমে একটু ব্যাখ্যা
করবেন এবং তাহলে এই ক্ষেত্রে এই ধরনের দুর্ঘটনা এড়ানোর কি উপায় হতে পারে? দেখেন, এই যে লাইনচ্যুতি বা ডিরেলমেন্ট সমস্যা, এটা রেলের একটা পুরাতন রোগ। তার কারণ হচ্ছে রেলের যে আমি নেটওয়ার্কের কথা বলছি, যে লাইনগুলি আছে সেটা আসলে পুরনো। আপনার রেলের প্রায় 63% রেল লাইন আসলে আয়ুষ্কাল শেষ হয়ে গেছে। আমরা সাধারণত বলি যে রেলের আপনার যেহেতু স্টিলের তৈরি 50 বছর পর্যন্ত এটা অনায়াসে বসে থাকতে পারে। তবে অবশ্যই রক্ষণাবেক্ষণ এবং পরিচালনা করতে হয় সঠিকভাবে। কিন্তু আমাদের যে রেলের নেটওয়ার্কের কথা বলছি, বিশেষ করে পুরনো যে লাইনগুলি আছে তার একটা বড় অংশ কিন্তু ব্রিটিশ আমলে তৈরি। বিকাশে কম খরচে ক্যাশ আউটের লিমিট বেড়ে 50,000, প্রিয় এজেন্টও 2টা। তো এই কারণে আমি বলছিলাম যে সুকৌশলী যদি রেল হতো, এই রেল লাইনগুলি আসলে আরো অনেক আগেই পরিবর্তন করা দরকার ছিল। আমার ধারণা যে আমি একটু আগে বলছিলাম যে বিনিয়োগটা আমাদের হয়েছে তার খুব সামান্য। আমরা যদি 10,000 কোটি টাকার মতন বিনিয়োগ করতাম, আমাদের পূর্বাঞ্চল এবং পশ্চিমাঞ্চলের রেলের অধিকাংশ লাইন যেটা আসলে একেবারেই নতুনভাবে বসাতে হবে বা কিছু সংস্কারের দরকার আছে, বা অনেক জায়গায় পাথরের কিছু ঘাটতি আছে, পাথরটা আসলে রেল লাইনকে ধরে রাখেন তার জায়গা মতো। এবং পাথরের নিচে আপনি জানেন যে রেলের লাইনগুলো আমাদের যে স্লিপারের উপর বসে থাকে, এই স্লিপার গুলো অনেক জায়গায় ঠিক থাকছে না। স্লিপার গুলি নষ্ট হয়ে গেছে, অনেক জায়গায় স্লিপার তুলে ফেলা হয়েছে। এবং এক্সপেনশন গ্যাপ, আপনি জানেন যে দুইটা লাইনের মাঝে কিছুটা আমরা গ্যাপ রাখি, এই গ্যাপটার গুরুত্ব অনেক বেশি। কিন্তু আমরা দেখছি এই গ্যাপটাও সঠিকভাবে কিন্তু রক্ষণাবেক্ষণ করা হয় না। যেখানে ভালো মানের লুব্রিকেটিং অয়েল ব্যবহার করার কথা, সেখানে পুরা মোবিল ব্যবহার করে দেখা যাচ্ছে যে আপনার এটা মেইনটেনেন্স করছে। এই এক্সপেনশন গ্যাপ তো কাজ করবে না। এবং যেহেতু এখন আপনি জানেন যে তাপদাহ বা তাপপ্রবাহ অনেক লম্বা হয়ে যাচ্ছে, তো আমরা যে ঝুঁকির কথা আমরা বলছি, সেই ঝুঁকির জন্য আপনি কিছুক্ষণ আগে বলছেন যে 83% ডিরেলমেন্ট। আমি তো দেখছি এই ঝুঁকি আরো বাড়বে এবং ডিরেলমেন্ট সমস্যা আরো বাড়বে। কারণ এই যে রেল লাইনগুলোর যে রক্ষণাবেক্ষণ এবং এক্সপেনশন গ্যাপের যে আমি কথা বলছি, এটা তো সঠিকভাবে রক্ষণাবেক্ষণ করা হচ্ছে না। তো গরম যখন বাড়বে, লাইন তো সম্প্রসারণ হওয়ার চেষ্টা করবেই, এবং তাকে এই সুযোগটা দিতে হবে যে যেন সে সম্প্রসারিত হতে পারে। কিন্তু আমরা দেখছি যে এক্সপেনশন গ্যাপগুলি, যেটা আমি বললাম, সেখানে ফিশ প্লেট থাকছে না, বোল্ট চুরি হয়ে যাচ্ছে, সঠিকভাবে মেইনটেনেন্স করা হচ্ছে না। তাহলে এই স্টিল বা লোহার তৈরি যে লাইনগুলি আছে সে তো সম্প্রসারণ হতে পারবে না। তখন দেখা যাবে সে বাকলিং হয়ে যাচ্ছে, বেঁকে যাচ্ছে। অনেক সময় সাপের মতন লম্বা একটা স্ট্রেস ধরে দেখা যাচ্ছে বা সেকশন ধরে সে বেঁকে যাচ্ছে, যেটাকে আমরা সানকিং প্রবলেম বলি। তো এই প্রবলেমগুলি আসলে শুধুমাত্র আমরা দেখছি রেলের অনেক কর্মকর্তা আছে প্রকৃতির উপর একটা দোষ চাপাচ্ছে যে তাপমাত্রা বাড়ছে। কিন্তু আমার প্রশ্ন হচ্ছে, আপনাদের প্রস্তুতি কোথায়? আপনি একটু, আমি যেটা আধুনিকায়নের কথা বলছি, এখন তো আসলে রেল লাইনের আমরা একটা ওয়েব বলি, ওই ওয়েবের মধ্যে লাইনের মধ্যে ছোট ছোট কিছু প্রপ সেন্সর বা হিট সেন্সর বসানো যায়। এবং আপনি দূরবর্তী কোনো জায়গা থেকে মোবাইলে বসে আপনি রিয়েল টাইমে মনিটরিং করতে পারবেন যে এখন রেলের ভিতরে তাপমাত্রা কত। এবং যখনই তার সহনশীল ক্ষমতার কাছাকাছি চলে যায়, আমরা কিন্তু প্রোঅ্যাক্টিভলি অনেকগুলি পদক্ষেপ নিতে পারি। বিশেষ করে আমরা অনেক সময় বলি যে হিট কমানোর জন্য, অর্থাৎ লাইনের মধ্যে সাধারণত চারপাশের তাপমাত্রা যেটা থাকে, লাইন যেহেতু তাপমাত্রা কিছুটা শোষণ করে, তখন দেখা যায় তার ভিতরে তাপমাত্রা 5 থেকে 10 ডিগ্রি বেড়ে যায়। এই যে 5 থেকে 10 ডিগ্রি তাপমাত্রা, এটা কমানোর কিন্তু প্রক্রিয়া আছে। আমরা দেখছি অনেকটা সনাতন পদ্ধতিতে কচুরিপানা দিয়ে, আপনার লাইনের উপরে কচুরিপানা দিয়ে তাপমাত্রা নিয়ন্ত্রণ করার একটা তুমুল চেষ্টা চলছে। এইভাবে গায়ে গতরে কাজ না করে আসলে প্রযুক্তি নির্ভর হতে হবে। রেলে তো বিনিয়োগ হচ্ছে। আমাদের পুরাতন যে লাইনগুলি আমি বলছি যে আয়ুষ্কাল শেষ, এই লাইনগুলির কথা ভুলে গেলে হবে না। আমি নতুন নতুন লাইন তৈরি করছি, সম্প্রসারণ করছি, নতুন জেলার সাথে লাইনের সংযোগ করছি, ভালো কথা। কিন্তু পুরাতন লাইনগুলি সেটাও তো আমার আসলে আমলে নিতে হবে, সেটাও তো রক্ষণাবেক্ষণ করতে হবে। এবং যা যা প্রয়োজন, আমি যেটা বললাম, লাইন প্রতিস্থাপন অথবা সংস্কার অথবা পাথরের যে একটা ঘাটতি আছে, অনেক সময় লাইনের নিচে স্লিপারটাও ঠিক মতন থাকছে না এবং মাটি অনেক সময় সরে যাচ্ছে, এই কাজগুলো আসলে দরদ দিয়ে করতে হবে। এই যে একদিকে লোকবলের সংকট, আরেকদিকে এই যে অটোমেশনটা হচ্ছে না, এখনো ম্যানুয়ালি চলছে, যারা চালাচ্ছে তারাও অদক্ষ, অথচ আপনি যেটি বলছিলেন যে ভুল জায়গায় বিনিয়োগের অর্থ ব্যয় হচ্ছে। এই বিষয়টি যদিও সরকার বলছে যে নানা রকম সংস্কার কাজ রেলে হচ্ছে এবং যথেষ্ট, যদি সব কিছু সুষ্ঠুভাবে চলতো, রেলপথ হচ্ছে সবচেয়ে আরামদায়ক এবং সবচেয়ে নির্ভরযোগ্য যানবাহন যদি আমরা বলি। সেই জায়গাটি থেকে আমরা আসলে কতখানি অন্যান্য দেশের, আমাদের আশেপাশের 2-4টা দেশের উদাহরণ যদি দেই, তাদের থেকে আমরা আসলে কতখানি পিছিয়ে এবং তাদেরকে ধরতে আমাদের আর কতখানি কাজ করতে হবে আসলে?
যে আমরা আসলে আমি বলবো যে অনেকটাই পিছিয়ে আছি। আপনি খুব বেশি দূরে তাকাতে হবে না। আপনি পার্শ্ববর্তী দেশ ভারতে দেখেন, তাদের বিশাল একটা রেল নেটওয়ার্ক। তারা এই নেটওয়ার্কটা ইতিমধ্যে প্রায় ৭০ থেকে ৮০% তারা ইলেকট্রিফিকেশন করে ফেলেছে। তাদের এখন ইলেকট্রিক ট্রেন দিয়ে তারা পরিচালনা করছে। কারণ ইলেকট্রিক ট্রেন আসলে এটার ভার বহন করার সক্ষমতা, গতির সক্ষমতা, যাত্রী এবং পণ্য পরিবহনের সক্ষমতা অনেক বেশি এবং তারা ধীরে, ধীরে সব ব্রড গেজে পরিণত করেছে। আমরা এখনো ডিজেল চালিত ট্রেন চালাচ্ছি এবং আপনি আমি কিছুক্ষণ আগে উদাহরণ দিচ্ছিলাম যে ভুল জায়গায় বিনিয়োগ। আপনি শুনে অবাক হবেন যে এই যে আমাদের ২০১৫ সালের দিকে আমরা ঢাকা চট্টগ্রাম ডবল লাইন তৈরি করলাম, যেখানে আমরা অনেকটা আত্মতুষ্টিতে ভুগছিলাম। এখন বলা হচ্ছে এই ডবল লাইনের মধ্যে আমরা মিটার গেজ তৈরি করে ফেলেছি অনেকগুলি সেকশনে। কেননা আমাদেরকে আসলে ব্রড গেজে যেতে হবে। এখন এই মিটার গেজ লাইনগুলো আবার তোলা হবে, আবার হাজার কোটি টাকার প্রকল্প নেওয়া হবে। এই যে একটা বৃত্ত, এই বৃত্তর মধ্যেই যদি আপনি ঘুরতে থাকেন তাহলে আপনি রেলকে আধুনিকায়ন করবেন কিভাবে? আপনার বিনিয়োগটা তো চলে যাচ্ছে অন্যভাবে। যেটা আমি বলছিলাম বিলাসী প্রকল্প এবং ভুলের মাসুল গোনার যে একটা বিষয়। তো আমি যেটা বলছি যে আসলে আমাদের পার্শ্ববর্তী দেশ ভারতের আমি তুলনা দিলাম, চায়নার সাথে আমি তুলনা করতেও চাচ্ছি না। কেননা চায়না অনেক এগিয়ে আছে। তো আমাদের আমরা অনেকটাই পিছিয়ে আছি। আমি যেটা দেখছি যে আমাদের নেটওয়ার্কটা কিন্তু এখনো খুব বড় না। আমাদের রেলপথ ৩,৫০০ কিলোমিটারের মতন এবং রেল লাইন ৪,৫০০ কিলোমিটার। এটা ছোট্ট একটা নেটওয়ার্ক। আপনি এখন যদি এই রেল লাইন গুলোকে আপনি প্রযুক্তি নির্ভর না করতে পারেন, ব্যবস্থাপনাটা যদি অটোমেশন না করতে পারেন, যখন আপনার নেটওয়ার্ক বাড়তে, বাড়তে আরো বড় হয়ে যাবে, আপনি তো আসলে কুলে উঠতে পারবেন না। আপনার যে প্রস্তুতি আয়োজন দরকার সেখানেই ঘাটতি হয়ে যাচ্ছে। তো এই ছোট নেটওয়ার্কটাকেই যদি আমরা প্রযুক্তি নির্ভর অটোমেশন বা মডার্ন সিগন্যালিং সিস্টেম সেটা যদি আমরা করতে পারি, বিশেষ করে গতকাল যে দুর্ঘটনার সময় আমি বলছিলাম যে আমরা কম্পিউটার বেস ইন্টারলকিং সিস্টেমের কথা বারবার বলছি। কারণ আপনার সিগন্যালিং সিস্টেমের পিছনে যদি একজন মানুষ থাকে, মানুষ অনেক সময় ভুল করে। কিন্তু এই ভুলগুলির জন্য আমরা দেখছি ভয়াবহ দুর্ঘটনা হচ্ছে। তো এই ভুল থেকে বের হয়ে আসতে হলে অর্থাৎ হিউম্যান এররের যে কথাটা আমরা বলি, সেটা প্রযুক্তি নির্ভর হতে হবে। কম্পিউটার বেস ইন্টারলকিং সিস্টেম হয়ে গেলে আমার লেভেল ক্রসিং এর দুর্ঘটনা, এটাও কিন্তু আমাদের রেলে একটা বড় দুর্ঘটনা। সেটা একদম আমরা জিরোতে নামিয়ে আনতে পারি। পাশাপাশি এই যে পয়েন্টস এর যে প্রবলেম, যে এক ট্রেন আরেক লাইনে ঢুকে গেল, এটাও অসম্ভব ব্যাপার যদি আমি সিবিআই করতে পারি। তাহলে আমার কম্পিউটার বেস ইন্টারলকিং সিস্টেম, যদিও আমাদের বেশ কিছু স্টেশনে আমাদের সিবিআই বসানো হয়েছে, কিন্তু আপনি দেখেন যে একজন লোকোমাস্টার সে যখন ট্রেন চালাচ্ছে সে দেখছে যে বিভিন্ন সেকশনে বিভিন্ন ধরনের ট্রাফিক সিগন্যাল। এখানে কোন সময় আপনি জানেন যে সিবিআই আছে, কোন জায়গায় মেকানিক্যাল ইন্টারলকিং, কোন জায়গায় রিলে ইন্টারলকিং, কোন জায়গায় কালার লাইট সিগন্যালিং সিস্টেম। অর্থাৎ লোকোমাস্টার বিভ্রান্তি হওয়ার যতগুলি উপকরণ দরকার সবই আছে। সিগন্যালগুলি ভিন্ন ভিন্ন ধরনের। এই জায়গায় তো আপনার একটা ইউনিফিকেশন বা ইউনিফর্ম করতে হবে, যাতে করে লোকোমাস্টার সে এমনি অনেক চাপ নিয়ে কিন্তু ট্রেন চালায়। কারণ ট্রেনের গতি তো আমরা বাড়াতে পারছি না। কিছুক্ষণ পর পর লেভেল ক্রসিং তার গতি কমাতে হচ্ছে, তাকে দেখতে হচ্ছে যে এখানে পারাপার হচ্ছে কিনা। দেখার পরও আমরা দেখছি যে লেভেল ক্রসিং এ দুর্ঘটনা হচ্ছে। গতকাল কিন্তু এই দুর্ঘটনা যেটা আমরা দেখলাম গাজীপুরে, এরপরে আরেকটা দুর্ঘটনা হয়েছে। একজন পুলিশ কর্মকর্তা সে কিন্তু লেভেল ক্রসিং এ দুর্ঘটনায় পড়ে গেছে। প্রায় ১ থেকে ১.৫ কিলোমিটার মোটরসাইকেল নিয়ে ট্রেন একদম তাকে টেনে নিয়ে গেছে। এই যে দুর্ঘটনা, লেভেল ক্রসিং এ দুর্ঘটনা, ডিরেইলমেন্ট, এগুলো ঠেকাতে হলে আসলে আমার দক্ষ জনবল যেমন বাড়াতে হবে, একই সাথে পাল্লা দিয়ে আমার অটোমেশন বা মডার্ন রেলওয়ে সিস্টেমে আমাদের যেতে হবে। সিগন্যালিং সিস্টেমটাকে আধুনিকায়ন করতে হবে এবং যত কম আসলে আমাদের লোক বল নির্ভরশীলতা যেটা আমরা বলি হিউম্যান নির্ভরশীলতা, এটা কমাতে হবে। এবং যেটা আমি দেখছি যে আমাদের এখন সময় এসেছে যে আমাদের আসলে আপনি জানেন যে আমাদের সড়ক পথে যেমন দুর্ঘটনা হলে আমরা দেখি যে একটা তহবিল তৈরি করা হয়েছে এবং সড়ক পরিবহন আইনের আওতাভুক্ত, তেমনি রেলের আইনটাকে আধুনিকায়ন করা দরকার। এবং রেলের যে আসলে দূরদর্শিতা, অদক্ষতা বা তাদের পরিকল্পনার যে আমি অপরিপক্কতার কথা বলবো, এটার কারণে যে দুর্ঘটনাগুলি ঘটে এবং এই দুর্ঘটনায় অনেক সময় যাত্রীরা আহত নিহত হচ্ছে। তাহলে তাদের অপরিপক্কতার জন্য কেন যাত্রীরা দায় নেবে? যাত্রীদের ক্ষতিপূরণ দেওয়ার জন্য আমি মনে করি যে আমাদের একটা নিরাপত্তা তহবিল তৈরি করা দরকার। আমরা যখন টিকিট কাটছি, আপনি কি জানেন, অবশ্যই জানেন যে আমাদের যে ২০ টাকার মতো একটা চার্জ দেওয়া হয়, তার একটা অংশ কিন্তু আমাদের রেলের যে কল্যাণ ট্রাস্ট বলা হয় সেই কল্যাণ ট্রাস্টের মধ্যে যায়। তাহলে রেলের যারা কর্মকর্তা কর্মচারী আছে তাদের কল্যাণ ট্রাস্টে আমি একটা বিনিয়োগ করছি আমার পকেট থেকে, কিন্তু আমার কল্যাণের জন্য আসলে তহবিলটা কোথায়? তো ওইখান থেকে কিছু টাকা নিয়ে যদি একটা তহবিল গঠন করা যায়, আমরা তো দেখছি নিয়মিত দুর্ঘটনা হচ্ছে এবং সাধারণ জনগণ যারা আছে, নিম্ন আয়ের মানুষ, তারা মারাত্মকভাবে কিন্তু এই দুর্ঘটনায় আহত নিহত হচ্ছে। তাদের ক্ষতিপূরণের ব্যবস্থাও করতে হবে। যখন ক্ষতিপূরণটা আপনার কাছে আসবে
তখন আপনার টনকটা একটু নড়বে যে না আমার ব্যবস্থাপনা একটু উন্নতির দরকার, নাহলে দুর্ঘটনা হলে এই দায়টা আমাকে নিতে হবে, ক্ষতিপূরণ দিতে হবে। এই ধরনের কিছু ব্যবস্থাপনাও কিন্তু মানে নীতিগতভাবে পরিবর্তনও লাগবে এবং পরিকল্পনা এবং পরিচালনার আধুনিকায়নের যে কথাটা আমি বলছি সেটা তো লাগবেই, এবং দক্ষ জনবল। এবং আমি বলবো যে আমরা যে হিউম্যান রিসোর্সের কথা বলি, শুধু জনবল থাকলে হবে না, আমার হিউম্যান রিসোর্স দরকার, যাদের উপরে আসলে আপনার স্বচ্ছতা এবং জবাবদিহিতা এটা নিশ্চিত করতে হবে। শুধু লোকবল নিয়োগ দিলাম কিন্তু জবাবদিহিতা নাই, সঠিকভাবে দায়িত্ব পালন করছে না, তাহলে কিন্তু হবে না। তো যেটা যেটা হলো আসলে আমাদের রেলের এই পরিবর্তনগুলি যদি আমরা করতে পারি, তাহলে দেখা যাবে যে একটা পর্যায়ে গিয়ে আমরা আমাদের আশেপাশে দেশ, আমি ভারতের কথা বলছি, যারা অটোমেশনে চলে গেছে এবং ইলেকট্রিফিকেশন প্রায় 80% এর মতো তাদের হয়ে গেছে, আমরাও ধাপে ধাপে ওদিকে যেতে হবে। তাহলে ডিজেল নির্ভর থেকে ডিজেল লোকোমোটিভ দিয়ে আমরা ট্রেন চালাবো, আমাদের মিটার গেজে বসে থাকবো, সেটা ব্রড গেজে যেতে যদি আরো সময় লাগে, আমি ট্রেনের গতিও বাড়াতে পারবো না, আমার বিনিয়োগ হবে কিন্তু সেবাও বাড়বে না, গতিও বাড়বে না, এবং আমরা দেখবো এই এবং ধরনের এই দুর্ঘটনা বিনিয়োগ ঘটছে। কোনো কাজেই আসবে না, যেটি এখন যা হচ্ছে। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হবার জন্য। আমাদের সাথে যুক্ত হয়েছিলেন পরিবহন বিশেষজ্ঞ অধ্যাপক ডক্টর হাদিউজ্জামান।